দর্শক স্বাগত জানাচ্ছি একাত্তরের মুখোমুখি অনুষ্ঠানে। সাথে আছি আমি শফিক আহমেদ। সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আজ আমাদের স্টুডিওতে কথা বলতে উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, বিশেষ করে এই বিজয়ের মাসে যিনি আমাদের দেশ স্বাধীন করার নায়ক, বীর মুক্তিযোদ্ধা, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ফজলুর রহমান, এবং এই 2024 জুলাই আগস্ট আন্দোলনের অন্যতম আমি বলবো যে তিনি ভূমিকা রেখেছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর AKM মাজহারুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতেই দর্শক আপনারা জানেন যে অন্তর্বর্তী সরকার অর্থাৎ জুলাই আগস্ট আন্দোলনের প্রায় 2000 মানুষের রক্তের বিনিময়ে যে অনিবার্য কারণেই দায়িত্ব নিতে হয়েছে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে। সেই অন্তর্বর্তী সরকারের অন্যতম একজন উপদেষ্টা, যিনি একই সাথে প্রবীণ আইনজীবী, সাবেক অ্যাটর্নি জেনারেল AF হাসান আরিফ, আজ বেলা 3টার পর তিনি ল্যাবিড হাসপাতালে তাকে মৃত্যু ঘোষণা করেন চিকিৎসকরা। এর আগে তিনি বাসায় অসুস্থ বোধ করলে তার পরিবারের সদস্যরা ল্যাবিড হাসপাতালে নিয়ে আসেন। আর এই শুক্রবার এই দিন আসলে বিকেল করে হঠাৎ করেই উপদেষ্টা হাসান আরিফের এরকম মৃত্যুর খবরে প্রধান উপদেষ্টা যখন মিশর থেকে ঢাকায় ফিরে তিনি সাথেই ল্যাবিড হাসপাতালে গিয়ে তার পরিবারকে সান্ত্বনা সমবেদনা জানিয়েছেন, শোক প্রকাশ করেছেন। মৃত্যুকালে হাসান আরিফের বয়স হয়েছিল 83 বছর এবং মহান বিজয় দিবস উপলক্ষে গত 16 ডিসেম্বর জাতির উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী জাতীয় নির্বাচনের একটি সম্ভাব্য সময়ের কথা উল্লেখ করেছেন, যেখানে তিনি বলেছেন যে 2025 সালের শেষ অথবা 2026 সালের প্রথমার্ধে নির্বাচনের কথা। যদিও পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেছেন নির্বাচন অনুষ্ঠিত হবে 2026 সালের জুন মাসের মধ্যে। তবে এই নির্বাচন নিয়ে আমরা কথা বলবো অনুষ্ঠানের খানিকটা পরে। শুরুতে আমরা আসতে চাই আজকের অনুষ্ঠানে এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে অন্যতম একজন অ্যাডভোকেট ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনারই সহকর্মী ছিলেন আইনাঙ্গনে সিনিয়র আইনজীবী সাবেক অ্যাটর্নি জেনারেল হাসান আরিফ। কেমন দেখেছেন, কেমন তার সাথে আপনার সম্পর্ক ছিল, মানুষ হিসেবে তিনি কেমন ছিলেন, যদি আপনি শুরুতে একটু বিষয়টি বলেন। আমি বক্তব্যের প্রথমেই আমার সিনিয়র, আমার স্যার জনাব AF হাসান আরিফ সাহেবের প্রতি, তার বিদেহী আত্মার প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আল্লাহ তারকে বেহেশত নসিব করুক এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমি আমার সমবেদনা প্রকাশ করছি। স্যারের সঙ্গে আমার খুব বেশি ঘনিষ্ঠতা ছিল সেটা বলা ঠিক হবে না, তবে আমরা যেহেতু একসাথেই প্র্যাকটিস করতাম এবং ওনার প্র্যাকটিসের দীর্ঘ সময়, ওনার প্র্যাকটিস আমারও প্র্যাকটিস, ওনার সাথে প্রায় 30 বছর ওনাকে আমি দেখেছি। আমি যখন হাইকোর্টে গেছি 30-32 বছর। আমার কাছে মনে হয়েছে উনি সম্পূর্ণভাবে একজন ভদ্রলোক। আইনজীবী হিসাবে ওনার প্রজ্ঞা সীমাহীন। উনি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ছিলেন। আইনজীবী হিসাবেই তার পরিচয় এখানে প্রকৃষ্ট পরিচয়। 2 বার তিনি বাংলাদেশ সরকারের দায়িত্ব গ্রহণ করেছেন, একবার 111-এ আর একবার এই কিছুদিন আগে। আমার সম্পর্কে তার যে স্নেহ মমতা ছিল, মায়া ছিল, আমাকে কোথাও দেখলে পরেই এই গত 1 বছর, দাঁড়ান ফজলুর রহমান, আপনি এখনো বেঁচে আছেন, কেউ আপনাকে মারে নাই, ধরে নেয় নাই, এই সাহস আপনি কোথায় পান? আমি আপনার কথা শুনে যেমন আমি এনজয় করি, তেমনি খুব ভীত হই যে আপনি বেঁচে আছেন কি করে। এই কথাটা, এবং শেষ পর্যন্ত উনি একটা বললেন, আপনি তো একজন বিপ্লবী মানুষ, সারা জীবনের আশা ছেড়ে এইসব কথা কেউ বলতে পারে না। আপনি দেশে থেকে, উনি আমাকে বললেন, মানে আমাদের পুরানো বিল্ডিং যেটা
যেখানে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের প্রধান বিচারপতি যেখানে বসেন, ওই বিল্ডিং থেকে আমাদের আইনজীবী বিল্ডিংয়ের একটা ব্রিজ আছে, ওই ব্রিজের উপরে দাঁড়াইয়া উনি আমাকে অনেকক্ষণ বললেন যে আপনি যে কথাগুলো বলছেন সেই কথার পরিপ্রেক্ষিতে মানুষের সাহস এবং সাহসিকতা মানুষকে নাড়া দিয়েছে, এবং এই জাতি নিশ্চয়ই আপনি কি বিশ্বাস করেন আপনার কথাগুলো বাস্তবায়িত হবে? এই কথাটা উনি আমাকে জিজ্ঞাসা করেন, আপনি কেমন করে বললেন? তখনও হাসিনার পতন হয় নাই, যে হে আল্লাহ, শেখ হাসিনার পতনের আগে যাতে আমার মৃত্যু না হয়, এই কথাটা কেন বললেন আপনি? এটা কি আপনি মনে করেন পূর্ণ হবে? আমি বললাম এর বহু আগেই পূর্ণ হবে। আজকে ওনার মৃত্যু খবর শুনে আমার এই কথাটা বারবার মনে হচ্ছিল যে এই প্রশ্নটি আমাকে করছিলেন, আপনি কত ডিটারমিনেশন নিয়ে, কত আল্লাহর উপরে আস্থা থাকলে পরে এই কথাটা বলতে পারেন। আমি আজকে এখানে বসে প্রথমে আমার মনটা খারাপ হয়ে গেছে, বা উনি মৃত্যুবরণ করেছেন, হয়তো জাতিকে আরও উনি দেওয়ার ছিল। যাও আল্লাহ যার আয়ু জয় দিন রেখেছে, জীবনের চেয়েও মৃত্যু অনেক বেশি সত্য। জন্ম নাও হতে পারত, ঔষধ দিয়ে ঠেকানো যেত, কিন্তু মৃত্যু কোনো ওষুধেই ঠেকবে না। কাজে জন্মের চেয়ে মৃত্যু সত্য, সেই মৃত্যুর সত্যের প্রতি তিনি চলে গেছেন, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। আপনি তো শিক্ষকতা করছেন অধ্যাপক হিসেবে ডক্টর এ কে মাজহারুল ইসলাম বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। আপনারা জুলাই আগস্টের যে আন্দোলন করেছেন সেখানে আপনার অনেক ছাত্র, অনেক সহকর্মীরা আহত হয়েছেন, কিন্তু বিশেষ করে আপনার ছাত্রদেরকে হারিয়েছেন আপনি। এবং সেই হারানো ছাত্রদের রক্তের বিনিময়ে যারা আপনারা আহত হয়েছিলেন সেই সময়, তাদের বিনিময়ে আমি বলবো যে গঠিত হয়েছিল অন্তর্বর্তী সরকার। সেই সরকারের অন্যতম একজন প্রবীণ আইনজীবী হাসান আরিফ, তার মৃত্যু হয়েছে। যে আশা, যে আকাঙ্ক্ষা নিয়ে আপনারা আন্দোলন করেছিলেন, হাসান আরিফের এই মৃত্যুতে আপনাদের সেই আকাঙ্ক্ষার কোনো ধরনের কোনো ভাটা পড়বে? অনেক ধন্যবাদ। এবং ৭১-এর দর্শক মণ্ডলী, আমার সহ আলোচক, সিনিয়র আইনজীবী, আপনাদের শুভেচ্ছা জানিয়ে আমি আসলে খুবই ভারাক্রান্ত হৃদয়েই বলছি যে এই একটি মৃত্যু তো অনিবার্য, কিন্তু মৃত্যু তো কাম্য নয়। আমরা বলি মৃত্যু বরণ করেছেন, মৃত্যু খুব যে কেউ বরণ করে তা আসলে করে না কেউ। মৃত্যু আসলে গ্রহণ, মানে মৃত্যু এসে যায় এবং মানুষ মৃত্যু মুখে পতিত হয়, অবধারিতভাবে আসে। সো সেটাই হয়েছে। ওনার বয়স হয়েছিল, আমি তো ওনার সাথে সরাসরি কাজ করিনি, কিন্তু আমি যতটুকু আমার ঘনিষ্ঠ কয়েকজন কাজ করেছে তার সাথে অনেকদিন থেকে, তো আমি সে থেকে জেনেছি যে ওনার মতো একটা ভদ্রলোক আইন অঙ্গনে বা তথা আমাদের দেশে তো ভদ্রলোকের সংখ্যা যে খুব বেশি আছে বলতে পারি না ফ্র্যাঙ্কলি। তো উনি নিতান্তই ভদ্রলোক ছিলেন এবং আইনের একটা কন্ট্রিবিউটর ছিলেন এই অঙ্গনে। এবং উনি কিন্তু দেখেন সঙ্গত কারণে দুইবার অ্যাডভাইজার হয়েছেন এবং উনি অ্যাটর্নি জেনারেল ছিলেন। সুতরাং জাতীয় তার যে প্রজ্ঞা, সেটার একটা মর্যাদা দিয়েছে এবং আমি মনে করি তিনি সফল একজন ব্যক্তি এবং তার মৃত্যু হয়েছে এবং এটা তো এই শোক আমরা বহন করব। আপনি যেটা বলছিলেন যে তাতে এই অন্তর্বর্তী সরকারের, অফকোর্স ওনার মতো একজন ফিগার, স্টেচার, ওনার মৃত্যু হয়েছে, এটা তো একটা বিরাট দক্ষতা, হ্যাঁ, সেটা এবং অভিজ্ঞতা, সেটা তো একটা রিপ্লেস করা যায় না। আসলে কেউ কাউকে রিপ্লেস করতে পারে না, যে সেটা যেরকম সত্যি, আবার এটাও সত্যি যে কেউ অবধারিত নয় পৃথিবীতে। আমরা মনে করি বটে যে আমি না থাকলে সব শেষ হয়ে যাবে হয়তো, বা কেউ না থাকলে পরে, আসলে সেটা হয় না। আসলে শূন্যস্থান পূরণ হয়ে যায়, এটাই প্রকৃতির নিয়ম। এবং আমি নিশ্চিত যে আরেকজন এখানে দায়িত্ব নেবেন এবং তার দায়িত্ব পালন করবেন, কিন্তু হাসান আরিফকে তো আমরা পাবো না। নিশ্চয়ই তারা নতুন যিনি আসবেন হাসান আরিফের জায়গায় তার মতো দক্ষ, আমরা তো সেটাই প্রত্যাশা করি। এবং আপনাদের জুলাই আগস্টের যে আন্দোলনের আপনারা যারা ভূমিকা রেখেছিলেন, তাদের সেই স্পিরিটটাকে ধারণ করবে এবং সেই ধারণ করার মধ্য দিয়ে আসলে যারা এই জুলাই আগস্ট আন্দোলনে শহীদ হয়েছেন, যারা আহত আছেন, চিকিৎসাধীন আছেন হাসপাতালে, তারা তাদের যে স্বপ্ন, সেই স্বপ্নের বাস্তবায়ন অফকোর্স সেটাই আমরা প্রত্যাশা করি, যে এই স্পিরিটের একজন আসবেন যিনি
এই এই নেতৃত্ব দিবেন এবং এই একটা 3-4টা মন্ত্রণালয় তো থাকে এবং উনি নিজে 2-3টা মন্ত্রণালয় ছিলেন, সেই দায়িত্ব আরেকজন পালন